সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। স্বাগত তুষার, আপনাকে ধন্যবাদ। দৈনিক ইত্তেফাকের আজকের শিরোনাম আছে অর্থনীতির সব সূচকেই চাপে, মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান, রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে ওয়াকআউট, শফিকুর বললেন ভবিষ্যতে দেখা হবে। মানবজীবন অর্থনীতিতে ত্রিমুখী চাপ, গোলক ধাঁধায় যুদ্ধবিরতি, হরমুজি ট্রাম্প কার্ড। আমার দেশ জামায়াত ও কওমি দ্বন্দ্বের সিলসিলা, ইসলামাবাদে আজ বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা। কালবেলা ইউনূস সরকারের হেয়ালিতে স্বাস্থ্যে বড় বিপর্যয়ের শঙ্কা, টেকসই শান্তি আলোচনার অপেক্ষায় বিশ্ববাসী। দেশ রূপান্তর 1/11-এর অজানা সত্য উদ্ঘাটনের তাগিদ, বিশ্বের নজর আজ ইসলামাবাদে। সময়ের আলো, ইসলামাবাদে মধ্যস্থতা হবে কি? জুলাই যোদ্ধাদের কল্যাণ পুনর্বাসন সহ 20 বিল পাস। যায় দিন লাগামহীন দুর্নীতি, লুটপাট অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। যুদ্ধ অথবা যুদ্ধবিরতি বেছে নিতে হবে একটি। খবরের কাগজ, ক্ষমতার অপব্যবহার করে কর ফাঁকি দেন ডক্টর ইউনূস, টেকসই অর্থনীতি গড়া সরকারের লক্ষ্য। আলোকিত বাংলাদেশ, ভোজ্য তেলের তীব্র সংকট, এখনই কাটছে না জ্বালানি সংকট। বলা হয়েছে যে বিশ্ববাসীর চোখ হচ্ছে ইসলামাবাদে, আমাদেরও তাই। আমরাও তাকিয়ে আছি কাল কী হয়, মানে আজ আর কি। ইসলামাবাদে পৌঁছেছেন আসলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কিন্তু ইরান থেকে একটা ডেলিগেশন এসেছে, আবার ট্রাম্পের মেয়ের জামাই এসেছে। শান্তি আলোচনা। তো শান্তি আপনি জানেন 14 দিনের একটা শান্তি প্রক্রিয়া, যুদ্ধবিরতি আছে। এই আলোচনার জন্য বিরতি আসলে দেওয়া হয়েছে। তো এই বিরতিতে, এই অবস্থাতে অনেকের মধ্যে গোলক ধাঁধা বলা হয়েছে, আসলে চেঞ্জ হচ্ছে অপিনিয়ন, এবং সবই হচ্ছে ট্রাম্প কার্ড। আসলেই এটা হচ্ছে হরমুজ প্রণালী। আপনি কীভাবে দেখেন পুরো বিষয়টাকে? এটি তো আসলে অনেক দিনের একটি আলোচনার বিষয়, কেননা মধ্যপ্রাচ্য মূলত খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্য এবং যোগাযোগের কেন্দ্র। মধ্যপ্রাচ্যকে অতিক্রম করে বহু পণ্যকে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতে হয়। মধ্যপ্রাচ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ সমুদ্র পথ আছে, যার মধ্যে একটি হচ্ছে হরমুজ প্রণালী, একটি হচ্ছে সুয়েজ খাল। এবং মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনৈতিক গুরুত্ব, এটা শুধুমাত্র যে জলপথে তাই নয়। মধ্যপ্রাচ্যের মধ্যে দিয়ে দীর্ঘ বাণিজ্য পথ ছিল একসময় আফ্রিকার সঙ্গে এশিয়া, এবং এই পথে প্রচুর পণ্য যাতায়াত করত। এমনকি ইউরোপের সাথেও মধ্যপ্রাচ্যের ভেতর দিয়ে রাস্তাটা ছিল। ফলে মধ্যপ্রাচ্য এখনও কিন্তু ওই গুরুত্বের জায়গাটিতে রয়ে গিয়েছে, কেননা এটা ভৌগোলিক গুরুত্ব, এটার উপরে কারো হাত নাই। তার সঙ্গে যুক্ত হয়েছে প্রাকৃতিক সম্পদ। মধ্যপ্রাচ্যে জ্বালানির বিরাট মজুদ, এবং সেই জ্বালানি মজুদের একটা বিরাট অংশ ইরানে। এবং ইরানের উপরে স্যাংশন থাকার কারণে ইরান যেহেতু অন্য মধ্যপ্রাচ্যের দেশগুলির মতো ইচ্ছা মতো তেল বিক্রি করতে পারে না, ফলে তাদের কাছে তেলের মজুদ অন্যদের চাইতে রয়ে গিয়েছে বেশি। যেখানে অন্যরা ইচ্ছা মতো তেল গ্যাস বিক্রি করেছে, ইরানের উপর অবরোধ থাকার কারণে ইরান অনেকের কাছে তেল গ্যাস বেচতে পারে না। এবং ইরানের উপর দিয়ে হরমুজ প্রণালীর ভেতর দিয়েই এই তেলের জাহাজগুলিকে পাস করতে হয়। ফলে ইরান একদিকে যেমন ভৌগোলিক একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছে, আবার সম্পদের দিক থেকেও গুরুত্বপূর্ণ জায়গায় আছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে বহুদিন থেকে, এবং শান্তিপূর্ণ এনরিচমেন্টের কথা যদিও বলেছে, এটা নিয়ে ইসরায়েলের এবং আমেরিকার অভিযোগ রয়েছে। ফলে সেইখানে ইউরেনিয়াম কিন্তু আমরা সবসময় ভাবি যেটা মনে হয় পারমাণবিক শক্তি অশান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্য, আসলে তা নয়। এটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি, এবং এনরিচড ইউরেনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি শক্তি, এবং ভবিষ্যতে যেখানে পৃথিবী জ্বালানি সংকটের দিকে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে, তাই এটাও কিন্তু একটা বিরাট মজুদ তাদের কাছে আছে। সব মিলিয়ে ইরান আসলে খুবই একটা সম্পদশালী এবং ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ দেশ। এখানে যুদ্ধ হওয়ার কারণে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হরমুজ প্রণালী খোলাটা খুবই জরুরি, বিশেষ করে আমাদের মতো দেশগুলির জন্য যারা সম্পূর্ণভাবে আমদানি নির্ভর। আমরা আশা করছি যে এই বিরতির মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তবে এই আলোচনার মধ্যে একটা জিনিস আমাকে খুব অবাক করেছে। আপনি দেখবেন যে
ইরান থেকে যারা এসেছেন সেইখানে সরকারের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র থেকে যারা এসেছেন সেখানে অধিকাংশই সরকারের প্রতিনিধি, কিন্তু পাকিস্তান যে মধ্যস্থতা করছে সেখানে তাদের সেনাবাহিনী এবং গোয়েন্দা বাহিনীর প্রধান, বিশ্বের শান্তির মধ্যস্থতা করছে সামরিক বাহিনী। এটা আমার কাছে বেশ মজা লেগেছে। না, কিন্তু আপনি কি মনে করেন এই যদি কোনো কারণে যুদ্ধবিরতিতে কোনো সমঝোতা না হয় তাহলে এর পরিণতিতে আবার তাহলে পৃথিবী অত্যন্ত জটিল পরিস্থিতিতে চলে যাবে। প্রথমত সারা পৃথিবীতে যে জ্বালানি সংকট ঘটবে এর কারণে উৎপাদন ব্যাহত হবে, এবং জ্বালানি যে শুধুমাত্র যোগাযোগ কিংবা বিদ্যুৎ উৎপাদন বা অন্য জ্বালানিতে ট্রান্সফর্ম করার জন্য ব্যবহৃত হয় তা তো নয়। যোগাযোগ আসলে পরিবহনকে ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, এবং পরিবহন ছাড়া খাদ্য, ঔষধ, জনপরিবহন কোনো কিছুই আসলে টিকবে না। এবং এটা যদি ঘটে এবং ব্যয় বৃদ্ধি পায় তাহলে যে মুদ্রাস্ফীতি ঘটবে এটা একটা বিশ্ব মুদ্রাস্ফীতি হবে, এবং এই যে হাইপার ইনফ্লেটেড একটি অর্থনীতি তৈরি হবে সারা পৃথিবীতে, এইটা বহু দেশকে গরিব করে ফেলবে, এমনকি ধনী দেশগুলিও বিপর্যস্ত হয়ে পড়বে। জ্বালানির অভাবে দেখা যাবে আমাদের তথ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এবং ইরান একটা কাণ্ড করেছে, ইরান কিন্তু এই শুধু যে সামরিক গুরুত্বপূর্ণ স্থানে হামলা করেছে ব্যাপারটি তা নয়, তারা কিন্তু বাণিজ্য গুরুত্বপূর্ণ জায়গা সেখানে হামলা করেছে, এবং তারা ডেটা সেন্টারে হামলা চালিয়েছে। কেননা এই মধ্যপ্রাচ্যের এই যারা রাজন্যবর্গ তারা যে তাদের আয়কে ডাইভার্সিফাই করার চেষ্টা করছেন, তেলের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে, তারা কেউ কেউ গিয়েছেন ট্যুরিজমে, কেউ কেউ গিয়েছেন বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করছেন, এবং অনেকেই গিয়েছেন তথ্য জমা রাখার জন্য যে বৃহৎ ডেটা সেন্টার এইগুলি তারা তৈরি করেছেন, এবং তারা তথ্য প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করেছেন। এবং সেই জায়গাতে হামলা করলে অথবা জ্বালানির অভাব দেখা দিলে অথবা যদি কোনোভাবে বিপর্যস্ত হয় এই জায়গাগুলি, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো, অন্য দেশগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং সারা পৃথিবীর এই যে তথ্য ব্যবস্থা সেটা ক্ষতিগ্রস্ত হবে, ইন্টারনেট ক্ষতিগ্রস্ত হবে, ডেটা ক্ষতিগ্রস্ত হবে। এটা আসলে একটা মানে আমরা যে ধরনের যুদ্ধ দেখি নাই এর আগে, এরকম একটা অবস্থা তৈরি হবে। কেননা এর আগে যে দুটি বিশ্বযুদ্ধ হয়েছে সেখানে মৃত্যু এবং অবকাঠামোগত ধ্বংসের কারণে এক ধরনের দৃশ্যমান ধ্বংস দেখা গিয়েছে, কিন্তু এইখানে অদৃশ্য বিষয়গুলি ধ্বংস হবে যেটা আমরা চোখে দেখি না এখন। যেমন ডেটা সেন্টারে যে ডেটা আমরা দেখতে পাই না, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি গুগল বলেন, মেটা বলেন, তারপর বড় বড় প্রতিষ্ঠানগুলি বলেন, তারা কিন্তু এই ডেটা ব্যবহার করছে। এটা ক্ষতিগ্রস্ত হলে দেখা যাবে রাতারাতি জিপিএস ব্যবস্থা ধসে পড়ছে, বিভিন্ন দেশের তথ্য হারিয়ে যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট হারিয়ে যাচ্ছে, আইডি হারিয়ে যাচ্ছে। এটা আসলে কল্পনার বাইরে যে কি ঘটতে পারে। কূটনীতি ফেল করলে তো টাকা পয়সা হারিয়ে যাবে। ধরেন বিটকয়েনের ডেটা হারিয়ে গেল, যেসব দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বিটকয়েন জমিয়ে রেখেছেন, ধরেন সেখানে কোনো গড়বড় হলো, কি যে হতে পারে এটা এই মুহূর্তে ব্যাখ্যা করা খুবই কঠিন। দেখা যাক, এই আলোচনার উপরে অনেক কিছু নির্ভর করে। এই আলোচনার উপর অনেক কিছু নির্ভর করে, সবচেয়ে বেশি নির্ভর করে আমাদের মতো দরিদ্র দেশগুলির অর্থনৈতিক অবস্থা, কারণ আমরা খুবই চাপে পড়ে গিয়েছি, যে চাপের জন্য আমরা দায়ী না। আবার উল্টাটাও হতে পারে, এই আলোচনার ফলে যদি ইরান কিছু লেভারেজ পায়, অর্থাৎ ইরানি তেল বাজারে চলে আসতে পারে, বিশ্ব বাজারে যুক্ত হতে পারে বিনা বাধায়, তাহলে কিন্তু তেলের দাম কমবে এবং তাতে করে পৃথিবী উপকৃত হবে। তারপর হরমুজ প্রণালী যদি সবসময় খোলা রাখার ব্যাপারে একটি চুক্তি হয়ে যায়, তাহলে পরে ইরান তার ভৌগোলিক গুরুত্বটাকে ব্যবহার করতে পারছে, আর পৃথিবীও অনেক একটা শান্তিপূর্ণ অবস্থায় থাকতে পারছে। এখানে ভালো মন্দ দুইটা হবারই সম্ভাবনা আছে, তবে এটা নির্ভর করবে সদিচ্ছার উপরে। মানসিকভাবে সুস্থতা খুবই জরুরি যারা আলোচনা করবেন তাদের। আমি আনন্দিত যে এখানে আমেরিকার প্রেসিডেন্ট নাই, অনেক আলোচনা আমাদের নাই, ওনার মেয়ের জামাই আছেন, এবং মেয়ের জামাইদের যে একটা গুরুত্ব আছে পৃথিবীতে, এইটা আমরা হ্যাঁ, পরিবার মানেই যে শুধুমাত্র ডিরেক্ট পরিবার না। আপনার নিশ্চয় মনে আছে যে পাকিস্তানে আসিফ আলী জারদারি মেয়ের জামাই তো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন আমেরিকাতেও মেয়ের জামাই বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। মানে এটা বেশ একটা নতুন ধারণা। আমরা তো পরিবারতন্ত্রের বিরুদ্ধে অনেক কথা শুনেছি, ডক্টর ইউনূস আমাদেরকে অনেক পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছেন। আমি আশা করব উনি তো আমেরিকার মেডেল পেয়েছেন, আমেরিকানদের গিয়ে বলবেন যে মেয়ের জামাইকে পাঠানো ঠিক হচ্ছে না, কালকে যদি ধরেন ডিভোর্স হয়, পরের দিন মেয়ের জামাইয়ের কি হবে, এই আলোচনার মধ্যে উনি থাকবে কিনা দেখা যাক। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে একাধিক কাগজের রিপোর্ট আছে যে স্বাস্থ্য ব্যবস্থায় পুরোটাই একদম বেহাল। জি, এটা
হয়ে গেছে। আপনি তো এর সাথে সংশ্লিষ্ট নানাভাবে। আমি অনেকদিন থেকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলি। আমাদের একটা অর্গানাইজেশন আছে এফডিএসআর। আমরা রোগী, চিকিৎসক এবং স্বাস্থ্য ব্যবস্থা যারা কাজ করেন তাদের অধিকার নিয়ে কাজ করি। আমরা মূলত কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, আমরা রোগী এবং স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত যারা স্বাস্থ্যকর্মী আছেন সকলের অধিকার নিয়ে কথা বলি। তো এই কারণে আমাদের বেশ কাজ রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা। 5 বছরের বেশি, আমরা প্রায় 6-7 বছর ধরে এটা করি। আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু চিকিৎসক এবং জনস্বাস্থ্য পড়াশোনা, এটা পুরোটা ভেঙে পড়লো কেন? আমরা তো একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই ছিলাম। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রধান ত্রুটি হচ্ছে ব্যবস্থাপনার ত্রুটি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়েছে এক ধরনের অ্যাডহক সিদ্ধান্তের ভিত্তিতে। আচ্ছা, যেমন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একটা সময় ছিল আমরা মূলত সংক্রামক ব্যাধি আটকাতাম আর খালি চিকিৎসা করতাম। জনস্বাস্থ্যের ধারণা এসেছে অনেক পরে, যখন জাতিসংঘ বলল যে 2000 সালের মধ্যে স্বাস্থ্য সবাইকে নিশ্চিত করবে, এবং তারপরে যখন এই যে এমডিজি এসডিজিতে স্বাস্থ্য থাকলো কম্পোনেন্ট, তখন দেখা গেল সারা পৃথিবীতে স্বাস্থ্যের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ হলো। আর মানব উন্নয়নের যে ধারণা, সেই ধারণায় স্বাস্থ্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে এলো। এই কারণে যে স্বাস্থ্য না থাকলে পরে মানুষ কাজ করতে পারে না, কাজ করতে না পারলে জিডিপি বাড়ে না। তাই সবকিছু মিলিয়ে স্বাস্থ্যে বিনিয়োগ আসলো। কিন্তু আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা সবসময় খুবই হ্যাপাজার্ড অবস্থায় ছিল। যেমন ধরেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কে চিকিৎসক এই সিদ্ধান্ত আমরা এখনো নিতে পারি না। এমনকি এই সরকারও এসে পল্লী চিকিৎসক তৈরি করার চেষ্টা করছেন, যেখানে স্বাস্থ্যের গুণগত মানকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাওয়া উচিত এবং রোগীর অধিকার রয়েছে পূর্ণ শিক্ষিত চিকিৎসকের কাছে যাওয়ার জন্য। সেখানে আমরা এখনো জনগণকে কয়েক মাসের ট্রেনিং দিয়ে পল্লী চিকিৎসকের হাতে ছেড়ে দিচ্ছি। মানে আমরা ইচ্ছাকৃতভাবে হাতুড়ে তৈরি করে তার হাতে ছেড়ে দেওয়ার কথা আমরা চিন্তা করছি। এই স্বাস্থ্যমন্ত্রী একই কথা বলছেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আরেকটি বড় ত্রুটি হচ্ছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রীরা কখনো হোমওয়ার্ক করে স্বাস্থ্যমন্ত্রী হন না। ওনারা স্বাস্থ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলতে থাকেন এবং ওনাদের টার্গেট থাকে হচ্ছে ডাক্তার। কারণ তারা মনে করেন ডাক্তারকে একটু ধমক দিলে তাদের অনেক জনপ্রিয়। নূরজাহান বেগমের টার্গেট কি ছিল? নূরজাহান বেগমের টার্গেট আরো খারাপ ছিল। উনি স্বাস্থ্যের কিছুই বুঝতেন না। আচ্ছা, এবং উনি আসলে নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন। উনি আসলে তো অসুস্থ ছিলেন, ওনার একটি বেশ কঠিন রোগ রয়েছে, জটিল রোগ রয়েছে। এরকম অবস্থায় তাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য নিয়েও। তিনি কি করলেন, তিনি অধিক উৎসাহে 3 জন বিপ্লবী তরুণকে ওখানে দিলেন, যাদের সম্পূর্ণ বিপ্লব ছিল অর্থনৈতিক বিপ্লব, নিজেদের দারিদ্র দূরীকরণের বিষয়। এবং তারা নিজেদের দারিদ্র দূর করতে গিয়ে চূড়ান্ত দুর্নীতি করলেন এখানে। এবং ওই স্বাস্থ্য ব্যবস্থা কি করে আমি আপনাকে একটা ধারণা দিই। যে কোনো সরকার এসে তার নিজের দলীয় ডাক্তারদেরকে এবং স্বাস্থ্যকর্মীদেরকে পদায়ন করার চেষ্টা করে। মানে জনগণের চিকিৎসা দরকার আছে, কিন্তু সেটা আওয়ামী চিকিৎসা অথবা সেটা বিএনপি চিকিৎসা অথবা সেটা জামাত চিকিৎসা। কিন্তু চিকিৎসক একজন ইন্ডিপেন্ডেন্ট পার্সন, যিনি জাতি ধর্ম বর্ণ সকল কিছু নির্বিশেষে শপথ করেছেন যে তিনি তার সামনে যিনি আসবেন তাকে শ্রেষ্ঠ চিকিৎসা সেবাটা দিবেন। কিন্তু চিকিৎসককে বেছে নেওয়ার সময় আমরা সেরা চিকিৎসকটাকে বেছে না নিয়ে অধিকাংশ ক্ষেত্রে আমরা বেছে নিই আমার দলের সেরা চিকিৎসক। না, চিকিৎসকরা দলভুক্ত হবেন কেন? এইটাই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। সেটা হচ্ছে চিকিৎসকদেরকে দলভুক্ত না করলে রাজনৈতিক সরকারগুলো অনেক সময় মনে করে যে চিকিৎসকরা ধর্মঘট করবেন, চিকিৎসকরা ঝামেলা তৈরি করবেন, এটা একটা বড় সংকট। কিন্তু আসলে এটা কোনো সংকটই না, কেননা তরুণ চিকিৎসকদের মধ্যে এখন আর সেই ধর্মঘটের প্রবণতা নাই। থাকলে পরে তারা অনেক ধর্মঘট করতে পারতেন। মূলত চিকিৎসকরা তাদের ক্যারিয়ার তৈরি করতে চান, চিকিৎসা দিতে চান। কারণ এখন আর চিকিৎসকরা বাংলাদেশের মানে পরিমাপ করা হয় না তাদেরকে। একটা সময় ছিল যখন আমাদের রোগীরা জানতো না, ভাবতো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হচ্ছে নুরুল ইসলাম এবং বদরুদ্দোজা চৌধুরী। কিন্তু এখন কিন্তু মানুষ সুদূর ইথিওপিয়ার একজন ভালো ডাক্তার থাকলেও ইন্টারনেটে তাকে খুঁজে বের করে ফেলে, তার কাছে চলে যায়। এবং বাংলাদেশের মানুষ না শুধু, সারা পৃথিবীর মানুষ এখন চিকিৎসকদেরকে যে কোনোখানে যোগাযোগ করতে পারে। ফলে আজকের চিকিৎসককে ঢাকায় বসে সে চিকিৎসা দিল, তাকে ভারতের, সিঙ্গাপুরের, থাইল্যান্ডের, জাপানের, চায়নার চিকিৎসকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। একজন ভালো চিকিৎসক মানে কিন্তু সে উপরের লেভেলে খেলে। আমাদের হামজা যেমন ফুটবল খেলে, আমরা বলি না যে সে একজন বিশ্বমাপের ফুটবলার, সে এখানে খেললেও কিন্তু তার খেলার হিসাব হবে পৃথিবীর ফুটবলারদের সাথে। আমাদের ঋতুপর্ণা পৃথিবীর সেরা মেয়ে ফুটবলারদের সাথে। ঠিক একইভাবে আমাদের সেরা চিকিৎসকটার তুলনা হবে পৃথিবীর অন্য যে কোনো দেশের সেরা চিকিৎসকের সাথে। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে, দেখেন আমাদের এখানে এত বছর পরও এমআরসিপির সেন্টার পরীক্ষা হয় নেপালে, আমাদের এখানে আনতে পারিনি আমরা। কিন্তু কারণ কি? কারণ মান নিয়ন্ত্রণ, কারণ এই নেগোসিয়েশনের অভাব, অ্যাক্রেডিটেশন করতে না পারা। কিন্তু আপনি নেপাল কেন পারলো? নেপালে কি আমাদের চেয়ে বেশি রয়্যাল কলেজের ডিগ্রিধারী চিকিৎসক আছেন? নেপালিরা আমাদের কাছে এসে ডাক্তারি শেখে।
আমার তো আছে। হ্যাঁ, এখনো আছে, কিন্তু নেপালে গিয়ে আমাদের সেন্টারে গিয়ে আমাদের ডাক্তাররা পরীক্ষা দেয়। এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের ফেইলিওর। আমাদের চিকিৎসা ব্যবস্থা সারাক্ষণ ব্যস্ত থাকে পোস্টিং, ট্রান্সফার, ঘুষ, বাণিজ্য, দুর্নীতি, কেনাকাটা, এবং এটার কোনো সমন্বিত পরিকল্পনা নাই। আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে 15 বছর পরে স্বাস্থ্যের চেহারাটা কি হবে, উনি বলতে পারবেন না। বাংলাদেশে কোনো স্বাস্থ্যমন্ত্রী পারে নাই, করে নাই। উনি ব্যস্ত থাকে, সকল স্বাস্থ্যমন্ত্রী 5 বছর টিকি। কিন্তু যারা চিকিৎসক থেকে স্বাস্থ্যমন্ত্রী হন, হ্যাঁ, তারাও আমাদেরকে অত্যন্ত দুঃখ দিয়েছেন। আমার নিজের শিক্ষক ছিলেন রুহুল হক সাহেব, একই কাজ করেছেন। আফজাল, মিঠু জাতীয় লোকজন, নাসিম ছিলেন মন্ত্রী, এরা কেউ এই চক্র থেকে বেরোতে পারেন না। কেনাকাটার চক্র, দুর্নীতির চক্র, এটা থেকে বেরোতে পারেননি। এবং এই দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে প্রবলভাবে চেপে আছে। কিভাবে জানেন? এইখানে যে শুধুমাত্র ওষুধ ক্রয় কিংবা জিনিসপত্র কেনাকাটায় দুর্নীতি হয়, হাসপাতাল নির্মাণে দুর্নীতি হয়, ব্যাপারটা এতটুকু না। এখানে একটা পদ থেকে আরেকটা পদে ট্রান্সফারে দুর্নীতি হয়। টাকা দিয়ে ডাক্তাররা এক জায়গা থেকে আরেক জায়গায় যান, অথবা টাকা দিয়ে নিজের পদকে বাঁচান, নিজের পজিশনকে বাঁচান। কারণ ডাক্তারকে প্রাইভেট প্রাকটিস করতে হয়। একটা ডাক্তার যখন 5-10 বছর একটা জায়গায় বসে প্র্যাকটিস করে, সে প্র্যাকটিসের জায়গা ছেড়ে যেতে পারে না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি এটা প্রশ্ন করি, ডাক্তাররা ঢাকা শহর ছাড়তে চান না কেন? কারণ ঢাকা শহরে যাতে সকল রোগী আসেন, এই ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাই করেছে। ঢাকায় তো হাসপাতাল কেন, আমাকে এটা বলে। বাংলাদেশের সেরা হাসপাতালগুলি কেন ঢাকা শহরে? লোক সংখ্যা বেশি। আমি আপনাকে একটা জিনিস বলি, প্রধানমন্ত্রীর বাসভবন ছিল গণভবন। গণভবনের পুরো আশেপাশে সব শুধু হাসপাতাল, হাসপাতাল পরিবেষ্টিত প্রধানমন্ত্রীর বাসভবন। কেন এত হাসপাতাল সব ঢাকায় কেন? ওখানে মানসিক রোগের হাসপাতাল, কিডনি রোগের হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, টিবি এবং যক্ষা হাসপাতাল, সৌরওয়ার্দী হাসপাতাল, ইএনটি হাসপাতাল। ওখানে প্রবীণদের একটা নিবাস আছে, ওখানে আবার একটা প্রবীণদের হাসপাতাল, ওখানে নিউক্লিয়ার মেডিসিনের একটা সেন্টার, ওখানে একটা মেডিকেল কলেজ, এবং 1 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে কতগুলি হাসপাতাল। আপনি চিন্তা করে দেখেন, সারা বাংলাদেশ থেকে রোগীরা সকালবেলা ওখানে ঢুকতে থাকে। আপনার সাজেশন কি? সেরা সেরা হাসপাতালগুলি যদি ঢাকা শহরে হতো, তাহলে এটা ঢাকা শহরে সেন্ট্রালাইজ না হয়ে এটা দূরত্ব থাকা উচিত ছিল। তাতে করে একই জায়গায় যানজট তৈরি হতো না, একই জায়গায় সব রোগী ঢুকতো না, সকল দালাল, সকল ওষুধের দোকান ঢাকার বাইরে নিয়ে যাওয়া বলছেন। এক একটা হাসপাতাল এক এক জায়গায় তো হতেই পারে, কেন হতে পারে না? সাভারে কেন একটা ভালো হাসপাতাল হয় না? আছে না একটা হাসপাতাল, কিন্তু সাভারে হয়েছিল। আমাদের তামিম ইকবাল বেঁচে গেলেন কারণ আশুলিয়াতে একটা ভালো হাসপাতাল বানিয়েছিল আওয়ামী লীগের সময়। ওই হাসপাতালটা ওইখানে না থাকলে আরেকটু দেরি হলে ওনার হার্ট হয়তো রিভাইভ করা যেত না। তাহলে দেখেন, হাসপাতালের প্রয়োজনীয়তা আছে, কিন্তু হাসপাতালকে ডিসেন্ট্রালাইজড করতে হবে। সকল ক্যান্সার রোগীকে কেন ঢাকা শহরে আসতে হবে চিকিৎসাটা নেওয়ার জন্য? ক্যান্সারের চিকিৎসা কি? ক্যান্সারের চিকিৎসা হচ্ছে কিমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারি। এই 3টা হচ্ছে মোটা দাগে ক্যান্সারের চিকিৎসা। তাহলে সার্জারি করার জন্য তাকে ঢাকা আসতে হবে কেন? আমি তো জানি রোগটা কি। আর কিমোথেরাপি নেওয়ার জন্য এবার ঢাকায় আসতে হবে কেন? আর রেডিওথেরাপি দেওয়ার জন্য এবার ঢাকায় আসতে হবে কেন? বরং ঢাকার বাইরে একটা আইসোলেটেড চমৎকার জায়গাতে যদি ক্যান্সারের রোগীরা আসতে পারতেন, তাহলে সেটা ভালো হতো না? ক্যান্সার হাসপাতালটা কোথায়? নোয়াখালীতে, এমন এক জায়গায়। এবার দেখেন, ওইখানে আবার একটা স্বাস্থ্যের একটা এরকম একটা টিউমারের মতো, ওইখানে ডিজি অফিস, ওইখানে আইসিডিডিআরবি, ওইখানে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, ওইখানে ইপিআই, ওইখানে কি বলে ক্যান্সার হাসপাতাল। তাহলে আপনি আমাকে বলেন, বলতে থাকতে পারবো আমি। ওইখানে আবার একটা ডিসিসি একটা মার্কেটের মধ্যে একটা হাসপাতাল তৈরি করেছে, এই বাস স্ট্যান্ডের খুব কাছে, যেটা বাজার হওয়ার কথা ছিল, ওইটা একটা হাসপাতাল। তো এরকম হাসপাতালগুলি তৈরি করার ক্ষেত্রেও পরিকল্পনা মেনে হাসপাতাল তৈরি করা হয়নি। ঢাকা শহরে 3 কোটি লোকের বসবাস, কিন্তু ঢাকা শহরে আপনি যদি চিন্তা করেন আপনি হাসপাতালে যাবেন, তাহলে আপনাকে রওনা দিতে হবে শাহবাগের দিকে অথবা ওই শেরেবাংলা নগরের দিকে। আর এর বাইরে আপনি ধানমন্ডি এলাকায় দেখবেন শত শত প্রাইভেট হাসপাতাল। ওইটা প্রাইভেট হাসপাতালের আর একটা শহর। ধানমন্ডিতে আপনি যদি চিন্তা করেন, আপনি যেতে থাকেন ইয়ের থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সেন্ট্রাল হাসপাতাল, গ্রিন লাইফ হাসপাতাল, ল্যাবেইড হাসপাতাল, ল্যাবেইড ক্যান্সার হাসপাতাল, কমফোর্ট হাসপাতাল, তারপরে হচ্ছে পান্থপথে আসছেন বিআরবি হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল, কবির চৌধুরী সাহেবের স্কিনের হাসপাতাল, বিকল্প ডেন্টাল ক্লিনিক, রতনস ডেন্টাল ক্লিনিক। আপনি আমাকে বলেন, সব লোক ধানমন্ডিতে ঢুকবে? সব প্রাইভেট রোগীরা। আনোয়ার খান মডার্ন হাসপাতাল, পপুলার হাসপাতাল, আমার তো হাসপাতালের নাম সব মুখস্থ। হ্যাঁ, কিন্তু আপনি স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করলে উনি বলতে পারবেন না।
না, কিন্তু এত হাসপাতাল কিন্তু মানুষ চিকিৎসা পায় না কেন? এই জন্য পায় না, কারণ আপনি রওনা দেন সকালবেলা, আপনি এক জায়গায় ঢুকবেন, ও তো সময় মতো পৌঁছাতে পারে না। আমাদের একটা ট্রান্সলেশন ছিল, ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল, রোগী আসিবার পূর্বেই রোগী মারা গেল, রোগী পৌঁছাতে পারে না হাসপাতালে, যানজট আটকে থাকে। আর শাহবাগ বন্ধ হয়ে গেলে, শাহবাগে সবাই আন্দোলন করে, বন্ধ হলে কি অবস্থা, ডায়াবেটিক হাসপাতাল শাহবাগে। তো তাহলে এই জায়গাটা বদলাতে হবে, বদলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে হবে। আপনার প্রিয় হাসপাতাল কেমন চলছে? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এটা তো আমার, আমি বলবো যে এটা আমার মাতৃস্থানীয়। Yeah. আমি সেইখানে বড় হয়েছি, শুধু বড় হই নাই, আমি মানুষকে ভালোবাসার যে একটা লেসন সেটা ওইখানে পেয়েছি। এই হাসপাতালটা কখনো ভালো চলছে না। ওখানে দেখেন আরো হাসপাতাল আছে, বার্ন হাসপাতাল, তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, একটা সরকারি কর্মচারী হাসপাতাল আছে। মানে একদিকে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইডেন কলেজ, মানে আপনি দেখেন হোম ইকোনমিক্স কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, সব এটার মধ্যে, তার মধ্যে আবার হাসপাতাল। প্রায় আবার ওরা এসে ডাক্তারদেরকে মারে, কয়েকদিন আগেও ডাক্তার পিটিয়েছে। না, কিন্তু ঢাকা মেডিকেল কলেজ কখনোই ভালো চলছে না, বহু বছর ধরে। কি আপনার কি মনে হয়? ঢাকা মেডিকেল কলেজের আধুনিকায়নের যে প্রক্রিয়াটা, এটা নিয়ম মেনে হয় নাই, এবং ঢাকা মেডিকেল কলেজে রোগীর চাপে ভারাক্রান্ত থাকে। যতই এটা বড় হয় তার চেয়ে বেশি রোগী বেড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ সারা বাংলাদেশের সমস্ত কমপ্লিকেটেড জটিল রোগীকে চিকিৎসা দিয়ে থাকে। আমরা মনে করি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা, সেখানে মনে হয় সব রোগীরা যায়। এটা কিন্তু রেফারেল হাসপাতাল, এবং এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে কোনো রোগী ভর্তি হতে পারবে না, রেফার্ড হতে হয় তাকে। কিন্তু ঢাকা মেডিকেল কলেজে যে কোনো লোক ইমার্জেন্সিতে চলে যেতে পারে। ঢাকা মেডিকেল কলেজে যে কোনো লোক অধিকার নিয়ে এসে হাজির হয় যে আমাকে ভর্তি করে, এবং ঢাকা মেডিকেল কলেজ যতক্ষণ পর্যন্ত রোগী ভর্তি করতে পারে ততক্ষণ ভর্তি করে। 5 গুণ রোগী ভর্তি থাকে, কিন্তু এর যে পদ সংখ্যা এবং এখানে যে কর্মী সংখ্যা, সেটা সেই 2000 বেডের হাসপাতালের নিচেই রয়ে গিয়েছে, অথচ সেখানে 5000 রোগী প্রায় ভর্তি থাকে। এবং এই হাসপাতালের যে ভৌত সুবিধাদি, সেটা তৈরি হয়েছে, মূল ভবনটা তৈরি হয়েছে ব্রিটিশ আমলে, আজকে থেকে 100 বছর আগে। 100 বছর আগে তৈরি হয়ে একটা ভবনের মধ্যে আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি, অথচ এখনকার হাসপাতালে অনেক ধরনের বিষয় রয়েছে যেগুলো ওই ভবনে করা খুব কঠিন। যেমন আধুনিক হাসপাতালগুলিতে HVAC এয়ার কন্ডিশনার থাকে, যেখানে আমরা প্রেসার কন্ট্রোল করতে পারি। জীবাণু নিয়ন্ত্রণের জন্য আমরা পজিটিভ প্রেসার, নেগেটিভ প্রেসার তৈরি এত হাসপাতাল, সরি, কিন্তু ঢাকা মেডিকেল এটা সম্ভব না। না, কিন্তু এত হাসপাতাল, কিন্তু মানুষ বিদেশে চিকিৎসার জন্য যায় কেন? 3টা কারণে যায়। একটা হচ্ছে টাকা আছে, টাকা যার আছে সে যাবে। সে যেমন টাকা থাকলে বিদেশে বেড়াতে যায়, ওরকম হাসপাতালও সে বিদেশে যায়, কারণ সে মনে করে যে বেশি টাকা খরচ করে আমি আরো ভালো জায়গায় যাব, এরকম। দ্বিতীয় অংশ হচ্ছে এইখানে চিকিৎসা জন্য যে সুবিধাদি তার তুলনায় রোগী অনেক বেশি, ফলে দ্রুত চিকিৎসা পাওয়ার জন্য অনেকে যায়। বিশেষ করে অঙ্গ প্রতিস্থাপনের রোগীরা আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে চলে যায়, কারণ আমাদের দেশে অঙ্গ প্রতিস্থাপনের আইনটা ঠিকমতো তৈরি হয়নি এখনো, এবং এই সরকারও এসে অঙ্গ প্রতিস্থাপনের আইনটা কিন্তু পাশ করেন নাই, এটা কিন্তু রেখে দিয়েছেন। অঙ্গ প্রতিস্থাপনের বিষয়টা বাইরেই ঘটে বাংলাদেশে, খুব কম অঙ্গ প্রতিস্থাপন বাংলাদেশে হয়, ফলে এই জটিল রোগীরা বিদেশে চলে যান। ফার্টিলিটির রোগীরা প্রচুর পরিমাণে বিদেশে চলে যান, কারণ আমাদের দেশে ফার্টিলিটি সংক্রান্ত যে হাসপাতাল সেটা কম, আমাদের রোগী অনেক বেশি, ফলে এরা প্রায়ই বিভিন্ন দেশে চলে যান, কারণ তারা তো সময়ের মধ্যে সন্তান চান। তো সেই জন্য তারা ভাবেন যে আমার দেরি হয়ে গেলে তো হবে না, এইটা একটা। আর এর বাইরে অন্তর্বর্তী সরকার একটা জরিপ করেছিল, সেই জরিপে এসেছিল যে এত কিছুর পরেও আমাদের মোট রোগীর মাত্র 2% বিদেশে যায়, বাকিদেরকে আমরাই চিকিৎসা দিই। এবং আমাদের এখান থেকে মূলত বিদেশে যায় কিছু জটিল সার্জারি রোগী, অঙ্গ সংক্রান্ত, যেমন কিডনি, হার্ট, এইসব যারা অনেকে চিকিৎসা করেন, কিডনি প্রতিস্থাপিত হয়, অনেক ফুসফুসের রোগী, ক্যান্সারের রোগী, এরা বিদেশে যান, কিছু জটিল রোগের রোগী বিদেশে যান। এর বাইরে যে বিরাট সংখ্যক রোগী তারা বাংলাদেশে চিকিৎসা নেন, এবং বাংলাদেশে এখন বিশ্বমানের চিকিৎসা হয় অধিকাংশ রোগের, এবং সেগুলি বাংলাদেশের হাসপাতালগুলি দেয়, কিন্তু তারাও চাপে ভারাক্রান্ত। আরেকটি বিষয় হচ্ছে খরচ। আমাদের এখানে সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে যে উচ্চ ব্যয়, সেই ব্যয় অনেক সময় দেখা যায় আমাদের পাশের দেশে প্রায় একই ব্যয় বা একটু কম ব্যয় চিকিৎসা করে ফেলা যায়, কিন্তু সাথে রোগী ভাবে আমার তো বোনাস, আমি তো বিদেশে গেলাম, বিদেশে থাকলাম, ভালো ব্যবহার পেলাম, হাসপাতালটা একটু পরিষ্কার পেলাম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে যখন আমরা বিদেশি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে তুলনা করি, আমরা কিন্তু স্কয়ার কিংবা এভার কেয়ার হাসপাতালের সাথে তুলনা করি না, আমরা ঢাকা মেডিকেলের সাথে তুলনা করে বলি এইটা তো ময়লা, ওইটা তো পরিষ্কার, কিন্তু আমাদের রোগীরা কিন্তু বিদেশে গেলে বিদেশের সরকারি হাসপাতালে যায় না,
আপনি ভারতে গিয়েও সরকারি হাসপাতালে গেলে দেখবেন একই অবস্থা, ভারতীয় রোগীরা এসে ডাক্তার পিটায়, কিন্তু শাস্তি হয়। কিন্তু আমাদের দেশে ডাক্তার পিটালে কোনো শাস্তি হয় না। ডাক্তার সরকারি কর্মকর্তা, কিন্তু তাকে যখন তখন প্রহার করা যায়। যাই হোক, আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আছে এক ডাক্তার আরেক ডাক্তারকে লিখছে যে আজকে শুধু একটা চর খেয়েছি, তাই আমার ভাগ্য ভালো, আজকে শুধু চর মেরেছে। এবং এটা সত্য। এবং বাংলাদেশে একটা সেরা হাসপাতাল, সেখানে রোগীরা দুর্ব্যবহার করে, ডাক্তাররা মাথা বুজে সহ্য করেন। কারণ ডাক্তারদের আরেকটা বড় সমস্যা হচ্ছে তারা ডাক্তারি ছাড়া অন্য কিছু জানেন না, ব্যবসা বোঝেন না, আমার মতো টেলিভিশন অনুষ্ঠান বানানো সেটাও বোঝেন না। তো কি করবেন উনি? উনি চুপ করে জাতাকলের মধ্যে চিকিৎসা করে যান, এক পর্যায়ে মাথা হারিয়ে ফেলেন, বিবেক হারিয়ে ফেলেন, ব্যবহার হারিয়ে ফেলেন, খারাপ ব্যবহার করেন, খিটখিটে মেজাজের হয়ে যান। এই মুহূর্তে কিন্তু হাম হচ্ছে আতঙ্ক, 150-ও বেশি শিশু মারা আছে। এটার জন্য আপনি কাকে দায়ী করবেন? অন্তর্বর্তী সরকারকে দায়ী করি, কেননা এইচপিএনএসপি প্রকল্পটা যেটা সরকারের ছিল, এই সেক্টর প্ল্যান তাদের রিনিউ করা উচিত ছিল। আর যদি তারা বন্ধই করবেন তাহলে এই বিষয়গুলি মাথায় নিয়ে বন্ধ করা উচিত ছিল। টিকা কোত্থেকে আসবে, টিকা ডিস্ট্রিবিউশনের কি হবে, এই জিনিস বোঝা উচিত ছিল। তারা যে স্বাস্থ্যকর্মীদেরকে বেতন দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, এটা বিরাট ক্ষতি করেছেন। 20,000-এর বেশি স্বাস্থ্যকর্মী বহুদিন বেতন পায় না, এখনো 9 মাস বেতন পায় না, এরকম স্বাস্থ্যকর্মীরা আছেন। তারা তো নতুন পদ পদবি তৈরি করেনি নাই, পুরনো পদগুলিকে পর্যন্ত শূন্য করে ফেলেছেন, অসংখ্য ডাক্তারকে ছাঁটাই করে দিয়েছেন, ভালো ভালো ডাক্তারকে শুধু আওয়ামী লীগ করার অপরাধে ছাঁটাই করেছেন। একটা পেশাজীবী সম্প্রদায়কে আপনি আওয়ামী লীগের সদস্য এই বিবেচনায় ছাঁটাই করতে পারেন না। ভয়ে বাধ্য হয়ে নিজের চাকরি বাঁচাতে বহু লোক গিয়ে চাঁদা দিয়েছে, শুধু চাঁদা দিয়েছে এই স্বাধীনতা চিকিৎসক পরিষদে। সে জীবনে কোনোদিন আসলে এই দলটল করে না টিকে থাকার জন্য, কারণ আগের সরকারও তো একই কাজ করতো। অন্তর্বর্তী সরকার এইসবের দায়ে তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে অনেকের চাকরি শেষ করে দিয়েছে। অনেককে, আমি একটা ছেলের নাম না বলি, সে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করে, অর্থাৎ ছোট্ট ছিদ্র করে কার্ডিয়াক সার্জারি করে, বড় করে কাটে না, বাচ্চাদের জন্য সার্জারি করে। এটা একটা আধুনিক সার্জারি, সে ট্রেনিং নিয়েছে, সরকার তাকে ট্রেনিং করিয়েছে। অন্তর্বর্তী সরকার এসে তার পদটা রেখেছে, তার ইউনিট বাতিল করে দিয়েছে। অর্থাৎ সে আছে কিন্তু তার কোনো ইউনিট নাই, সে সার্জারি করতে পারবে না। কে ক্ষতিগ্রস্ত হইল? ছোট করে কেটে সার্জারি করতো, তার জায়গায় যাকে দিয়েছে সে বড় করে কেটে সার্জারি করে। ক্ষতি কার হয়েছে? সেই ছেলের কিচ্ছু হয় নাই, সে প্রাইভেট প্র্যাকটিস করে এখন। কিন্তু মানুষকে ক্ষতিগ্রস্ত করেছেন তারা। এটা কি বুঝে না বুঝে করেছেন। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বহু কিছু ধ্বংস করতে এসেছিলেন। আমি একটা বইয়ের নাম বলি, এটা আপনাদের মানে যারা পড়েন নাই দর্শকদের পড়া উচিত, কনফেশন অফ এ ইকোনমিক হিটম্যান। এটা যদি পড়েন তাহলে দেখবেন যে এরা আসলে কি করে। এই উন্নয়নশীল দেশগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা কাজ করে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জেনে বুঝে এই কাজগুলি করেছেন, কারণ ওনার নিজের স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে। উনি এই সপ্তাহে নিজের স্বাস্থ্য প্রতিষ্ঠানে উনি সময় কাটিয়েছেন এবং উনি সেখানে মিটিং করেছেন, উনি সেখানে গ্রুপ ছবি তুলেছেন। কিন্তু 18 মাসে উনি ডাক্তারদের কোনো প্রতিনিধিদের সাথে দেখা করেন নাই, স্বাস্থ্য ব্যবস্থার কোনো প্রতিনিধির সঙ্গে দেখা করেন নাই। ওনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে উনি চাকরি হারানোর 2 মাসের মধ্যে গিয়েছেন। নিজের লোককে উনি স্বাস্থ্য নিয়ে ব্যবসা করেন, উনি একজন স্বাস্থ্য ব্যবসায়ী। ফলে উনি তো স্বাস্থ্য ব্যবসায়ী। উনি আমাদের স্বাস্থ্য তো দেখবেন না, উনি ওনার ব্যবসা দেখতে গিয়েছেন। ওনার ব্যবসা, উনি যে টাকার বিজ্ঞাপন তৈরি করেছেন এবং সেই বিজ্ঞাপন নির্মাতাকে উনি সংস্কৃতি উপদেষ্টা নিয়োগ করেছেন। আচ্ছা, হ্যাঁ, উনি পারিবারিক শাসনের কথা বলেন। ওনার যে বৃহৎ ব্যবসা পরিবার, সেই পরিবারের অধিকাংশ লোককে তিনি নিয়োগ দিয়েছিলেন। নূরজাহান বেগম সেই ব্যবসা পরিবারের অংশ। এবং এগুলা বললে আমাকে লোকে সমালোচনা করে, কিন্তু যা সত্য তা সত্য, এটা মিথ্যা বলার তো কিছু কারণ নাই। এর কি কোনো শেষ নেই? এর শেষ হতে পারতো, আমরা তার কাছে অনেক কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু উনি হামের টিকা কিনবেন না। ওনার উপদেশটা নিজের চিকিৎসা করার জন্য বিদেশে যাবেন, কিন্তু মাইলস্টোনের ছেলেমেয়েরা পুড়ে গেলে কেউ দেখতে যাবে না তাদেরকে। এটা তো তারাই এই উদাহরণ স্থাপন করে গিয়েছেন। ওনারা কোয়াকদের সাথে মিটিং করেছেন। কোয়াক মানে হচ্ছে যারা গ্র্যাজুয়েট ফিজিশিয়ান না, তাদের সঙ্গে তার স্বাস্থ্য উপদেষ্টা দেখা করেছে, কিন্তু ডাক্তারদের সাথে দেখা করেনি। এবং তার ওখানে যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা কোন কোন মেডিকেল কলেজে পড়েছে সেটা দেখেন। দেশে তো ভালো মেডিকেল, খারাপ মেডিকেল, মধ্যম মেডিকেল এটা আছে, স্বীকার করেন আর অস্বীকার করেন। ওনার উপদেষ্টা যাদেরকে বসিয়েছিল তারা কোথা থেকে পাশ করেছে? একটা নাকি রাশিয়ার থেকে পাশ করেছে। আপনাদের তো সময়, হাতে সময় নেই, চুরি করতো, হাতে সময় নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। তো সম্পর্কে আজ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।